সরকার, ইলেকশন কমিশন এবং সংস্কার কমিশন বা ঐক্যমত কমিশন যেটা বললেন, তাদের মধ্যে এক ধরনের সমন্বয়ের অভাব ছিল। নাগরটা এখন যেভাবে হয়েছে এটা ইউনিভার্সাল করা হয় নাই, বাট আমাদের সবারই ছিল ইউনিভার্সাল করা। এবং এটা কেন দরকার ছিল? ধরেন যে আমি একটা আসনের ভোটার, এখানে 5 জন প্রার্থী আছে, আমার 5 জনকে একজনের পছন্দ না হতে পারে, তখন আমি কাকে ভোট দেবো? সো এটা আমার রাইট, ভোটটা দেওয়া আমার রাইট। সো আমি 5 জনকেই রিফিউজ করলাম, আমাকে ভোট দিতে হবে। সো এই জিনিসটা না করাটা মানে আমি খুব খুব মানে এটাকে খুব ভালোভাবে দেখছি না এই জিনিসটাকে। আর একটা উদাহরণ আপনাদেরকে দিই, এই যে 1% যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য 1% বিধান, এটা আমি তদন্ত কমিশনের কার্যক্রম করতে গিয়ে দেখলাম কোন একটা আসন, আমি আসনের নাম বলবো না, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছিল 2014 সালে। মানে প্রথমে 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, তারপরে বাছাই করার সময় একজনকে রেখে বাকি 4 জনের এই যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদেরটা বাতিল করা হয় এবং বলা হয়েছিল যে আপনারা যে স্বাক্ষর নিয়েছেন স্বাক্ষরগুলো সঠিক না, এটা ফেক ভোটারের স্বাক্ষর নিয়েছেন। এবং ওনারা তখন চ্যালেঞ্জ করেছিলেন, চ্যালেঞ্জ করার পরে তাদেরকে বলা হয় যে চ্যালেঞ্জ করে লাভ নেই, আপনারা অন্য জায়গায় চ্যালেঞ্জ করে লাভ হবে না, এখান থেকে সরে যাবে। তো এইভাবে এই ইলেকশনটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করা হয়েছিল 2014 সালে। আমি শুধু একটা আসনের কথা বললাম, উদাহরণ বললাম। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এখন এই যে সুপারিশমালা, আমি তো এটা নিয়ে বলবো, যদি বেশিরভাগই বলা হয়ে গেছে, আমার কাছে খুব নতুন তথ্য নাই। তারপর একটুখানি বলবো, আমরা বোধহয় একটুখানি ভুল করে ফেলেছি। এটা আমাদের যে সাংবাদিক সায়েন্স সাহেব সেটা বলেছে, এই যে আরপিওটা যখন খসড়া করা হলো এই নতুন কমিশনের আন্ডারে, এই ডায়ালগটা তখন করা দরকার ছিল। এটা একটা মারাত্মক মিস্টেক আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর দ্বিতীয়ত যে সমস্যাটা আমি খেয়াল করেছি সেটা হলো, আমি কয়েকটা টেলিভিশনে ওই সময় বলেছিলাম যে সরকার, ইলেকশন কমিশন এবং সংস্কার কমিশন বা ঐক্যমত কমিশন যেটা বললেন, তাদের মধ্যে এক ধরনের সমন্বয়ের অভাব ছিল। যেমন ধরেন যে আমাদের যে সীমা ধারণ সংখ্যা আইন, এটা প্রথমত ইলেকশন কমিশন সরকারের কাছে পাঠালো, সরকার একটা গণনা সংক্রান্ত আইন, এটা একটা নতুন আইন তৈরি করে দিয়েছে, খুব বিস্তারিত, এবং এটার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ধরে ধরে আমরা কাজটা করার চেষ্টা করেছি, বাট তার কোনো কিছুই এই রিভিশনে আসে নাই। তখন আমার কাছে মনে হলো যে সরকার কেন এই জিনিসটা, ছোট্ট একটা ক্ল্যারিক্যাল জিনিস সংশোধন করে আইনটাকে গেজেট আকারে প্রকাশ করলো। আমি তখন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম যে আপনি তো কমিশন মেম্বার, ইউ শুড টক উইথ দ্য গভর্নমেন্ট, এই কাজগুলো কেন হচ্ছে? এবং আমার কাছে পরিষ্কার মনে হলো যে একটা সমন্বয়ের ঘাটতি আছে সরকারের সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে এবং ঐক্যমত কমিশনের সঙ্গে। আর একটা কাজ সরকার করতে পারতো, যখন এই আইনগুলো পরিবর্তন হচ্ছিল বা করার চিন্তা ভাবনা হচ্ছিল, সরকার ইলেকশন কমিশনকে বলতে পারতো যে আপনারা, হয়তো আমাদের কমিশন তখন মেয়াদ শেষ হয়ে গেছে, ফাইন, দ্যাটস ওকে, কিন্তু যদি এভাবে বলতো যে এদের সঙ্গে নিয়মিত বসা, এদের সুপারিশ নেওয়া, এই যে কেন আমরা এই সুপারিশগুলো করেছিলাম 250 সাল, কি কারণে, কি প্রয়োজনটা কি গুলো করার জন্য, সো ইলেকশন কমিশন আমাদের সঙ্গে নিয়মিত বসতে পারতো, এই কাজগুলো হয় নাই। তো যাই হোক, এখন যেটা বড় বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের আসলে খুব বেশি কিছু করার নেই, কারণ আমাদের এখন নির্বাচন অগ্রাধিকার, নির্বাচনটা করে ফেলতেই হবে, এটা কোনো বিকল্প নাই, যেটা অন্যান্যদের আলোচনায় চলে আসছে, এটা কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে নাই। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটাকে সুষ্ঠু করবো, বিশ্বাসযোগ্য করবো, গ্রহণযোগ্য করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় যে এখন সুজন যে কাজটা করতে পারে, প্রথম কাজটা, যে ইলেকশন কমিশনের সামনে এই নির্বাচনটাকে সুষ্ঠু করতে, অবাধ করতে কি কি চ্যালেঞ্জ আছে, কি কি সমস্যা আছে, সেই চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করা এবং এটা নিয়ে কথা বলা, এটা ইলেকশন কমিশনের সামনে তুলে ধরা যে দিজ আর দ্য চ্যালেঞ্জ, আপনাদের সামনে আসতে পারে। যেমন আমি যদি ছোট্ট করে একটা জিনিস বলি, আমাদের আপনারা সবাই জানেন যে আগামী যে নির্বাচনটা হবে 2টো ভোট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, তার মানে আমি এজ এ ভোটার 2টো ভোট দেবো, তাই না? 2008-এ যদি আমরা ফিরে যাই, 2008-এ 80% মানুষ, 80%-এর বেশি ভোটার টার্ন আউট ছিল এবং 7,53,00,000 মতো ভোটার ভোট দিয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তাদের ভোটটা কাউন্ট করতে, একটা মাত্র ভোট, তাদের ভোট কাউন্ট করতে সময় লেগেছিল পরের দিন সকাল। আমার পরিষ্কার মনে আছে, আমি তখন ইলেকশন কমিশনে বসতাম জাতিসংঘের পক্ষ থেকে, আপাতত ইলেকশন কমিশন ছিলেন, পরের দিন সকাল পর্যন্ত লেগেছিল এই ভোটগুলো গণনা করতে। এখন এবার আমাদের ভোটার সংখ্যা 12,76,00,000, যদি 80% ভোটার ভোট দেয় তাহলে 10 কোটির বেশি ভোটার ভোট দেবে,
তার মানে 20 কোটি ব্যালট কাউন্ট করতে হবে, এবং এই কাউন্টটা যদি সময়মতো করা না যায়, যদি এটা করতে লম্বা সময় লাগে, 2 দিন লাগে, তখন কিন্তু প্রার্থী দলের মধ্যে এক ধরনের অস্থিরতা গ্রো করবে, তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। এটা একটা চ্যালেঞ্জ, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো সুজন এখন এই কাজগুলো, যে চ্যালেঞ্জগুলো, সেটা করতে পারে। আর হলো আরেকটা কাজ করতে পারে, যে এই যে আইন যতটুকু আছে এটার বাস্তবায়নটা ঠিক মতো হচ্ছে কিনা। এই যে হলফনামা, এটা নিয়ে সুজন অনেক বছর যাবৎ কাজ করেছে, এটা নিয়ে তারা ফোকাস করতে পারে যে এই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে যে আচরণ বিধিমালা, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে, অনেক কথা হচ্ছে। এই যে নির্বাচনী ব্যয়ের কথা উঠলো, এটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা মনিটরিং করা। আমি গণভোটের কথা বললাম। এবং এবং এই যে জিনিসটা, এই বরজা সাহেব বললেন যে যে ডেভিল হান্ট শুরু হয়েছে, আমি নিজেও খুব সারপ্রাইজড। আমি যতগুলো ইলেকশন দেখেছি বা ইলেকশন নিয়ে পড়াশোনা করেছি, আমার জানা মতে বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনের আগেই একটা ড্রাইভ দেওয়া হয়, তফসিল ঘোষণা আগে একটা ড্রাইভ দেওয়া। কি ড্রাইভ? যারা সন্ত্রাসী, টেরোরিস্ট, তাদেরকে গ্রেফতার করার জন্য, অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য, ইভেন কি যাদের কাছে বৈধ অস্ত্র আছে সেই অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার জন্য। কিন্তু এবার কিন্তু এটা হয় নাই। সো ইট ইজ ওয়ান অফ দ্য শর্টকামিং। এই কাজটা কেন হলো? বাস এখন এইটা কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, কিভাবে অ্যাড্রেস করতে হবে? সো এই জায়গাটা আমাদের বোঝা ফোকাস করা দরকার।